ভোট যদি পশ্চিমবাংলায় কেউ কেটে থাকে সেটা বিজেপি কেটেছে 2016 সালে। আপনি 2016 সালের ভোটের রেজাল্ট দেখলে দেখবেন যে 2016 সালে আমরা পেয়েছিলাম 38% ভোট, আর তৃণমূল পেয়েছিল 45% ভোট, আর বিজেপি পেয়েছিল 10% ভোট। এবং এই 10% ভোট পাওয়ার পরেই বিজেপির পক্ষ থেকে আরএসএস এর পক্ষ থেকে এই স্লোগানকে সামনে আনা হয়েছিল যে আগে রাম পরে বাপ। আমাদের যে ভোটকে বিজেপি টেনে নিতে চেয়েছিল সেই ভোটকে বিজেপি টেনে নেওয়ার থেকে আমরা আটকেছি। এটাই তো কাজ আমাদের, আমরা তো গর্বিত এর জন্য। আমার ভোট বিজেপিতে চলে যাওয়াটা, রেজিস্ট করাটা আমার কাজ। আমার ভোট বিজেপিতে চলে যাওয়াটা ইন্সপায়ার করাটা আমার কাজ না। সুতরাং সেই কাজের জন্য আমার লজ্জিত হওয়ার কিছু নেই, অনুতপ্ত হওয়ার কিছু নেই, বরং আমার গর্ববোধ করার আছে, আমার গর্ব প্রকাশ করার আছে। এটা নিশ্চিতভাবে আপনি লিখে নিতে পারেন, বামপন্থীদের ভোট অনেক বাড়বে এবং অনেক নির্বাচন বিশেষজ্ঞ সেই নির্বাচন বিশেষজ্ঞরা চমকে যাবেন বামপন্থীদের ফল দেখে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি ঋতিকা। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন একেবারে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। সিপিএম প্রার্থী কদিন আগে নিজেই সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন যে আমি না থাকলে ওখানে তৃণমূল জিততো না, বিজেপি জিতে যেত। হ্যাঁ, হেরেছিলাম তো, তন্ময়দা ভোট কেটেছিল বলে, সিপিএম ভোট কেটেছিল বলে হেরেছিলাম। এখানে একটা বামপন্থী ভোট আছে, সেই বামপন্থীদের কাটা ভোটের কারণে। আচ্ছা, আপনি আমার বলুন, সায়নদীপকে দেওয়া হলো কেন? সায়নদীপ কামারহাটির ছেলে, সে কামারহাটিতেই তো রাজনীতি করতে পারতো। একদমই ভোট কাটার অঙ্কের কথা আমি বলিনি। ভোট যদি পশ্চিমবাংলায় কেউ কেটে থাকে সেটা বিজেপি কেটেছে 2016 সালে। আপনি 2016 সালের ভোটের রেজাল্ট দেখলে দেখবেন যে 2016 সালে আমরা পেয়েছিলাম 38% ভোট, আর তৃণমূল পেয়েছিল 45% ভোট, আর বিজেপি পেয়েছিল 10% ভোট। এবং এই 10% ভোট পাওয়ার পরেই বিজেপির পক্ষ থেকে আরএসএস এর পক্ষ থেকে এই স্লোগানকে সামনে আনা হয়েছিল যে আগে রাম পরে বাম। সুতরাং ভোটটা আসলে কেটেছিল বিজেপি, আমরা ভোট কাটিনি। বামপন্থীরা বামপন্থীদের ভোট পাবে, তাতে আশ্চর্য হওয়ার কি হয়েছে? কমিউনিস্ট পার্টির প্রার্থী কমিউনিস্ট পার্টির ভোট পাবে, বামফ্রন্টের ভোট পাবে, বামপন্থীদের ভোট পাবে। এটাই স্বাভাবিক, এটাই বিজ্ঞান। 2024 সালে বিধানসভা নির্বাচনে আমার প্রাপ্ত ভোট বা লোকসভা নির্বাচনে সুজান চক্রবর্তীর প্রাপ্ত ভোট যা, তৃণমূল এবং বিজেপির ভিতর ব্যবধান তার চাইতে অনেক কম। সঙ্গত কারণেই আমরা আমাদের ভোটই পেয়েছি। আমাদের যে ভোটকে বিজেপি টেনে নিতে চেয়েছিল সেই ভোটকে বিজেপি টেনে নেওয়ার থেকে আমরা আটকেছি। এটাই তো কাজ আমাদের, আমরা তো গর্বিত এর জন্য। আমার ভোট বিজেপিতে চলে যাওয়াটা, রেজিস্ট করাটা আমার কাজ। আমার ভোট বিজেপিতে চলে যাওয়াটা ইন্সপায়ার করাটা আমার কাজ না। সুতরাং সেই কাজের জন্য আমার লজ্জিত হওয়ার কিছু নেই, অনুতপ্ত হওয়ার কিছু নেই, বরং আমার গর্ববোধ করার আছে, আমার গর্ব প্রকাশ করার আছে। আমরা তো মনেই করি যে রাজনৈতিক দিক থেকে ভারতবর্ষের রাজনীতিতে সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা একটা ধর্মীয় ফ্যাসিবাদী দল, যারা হিন্দু রাষ্ট্র গঠন করাটা হিডেন এজেন্ডায় রেখে, এখন অবশ্য অনেকটা প্রকাশ্য এজেন্ডায় নিয়ে এসে জায়গায় জায়গায় মাছ মাংস খাওয়া বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, এইসবের রাজনীতি করে যাচ্ছে। ফলে সেই বিজেপিকে অ্যারেস্ট করাটা, সেই বিজেপিকে রেজিস্ট করাটা, সেটা তো আমাদের পবিত্র রাজনৈতিক কর্তব্য। সুতরাং যদি আমরা বেশি ভোট পাওয়ায় বিজেপির প্রার্থী হেরে গিয়ে থাকেন, তার জন্য আমরা গর্বিত। সংখ্যাতত্ত্বে তো খালি এটা সত্য, এটাকে প্রমাণ করাটা যথেষ্ট না। সংখ্যাতত্ত্বের দিক থেকে আপনি বলতে পারেন, আপনি যদি 28,000 ভোট না পেয়ে 20,000 ভোট পেতেন, আর ওই 8,000 ভোট যদি বিজেপির দিকে যেত, তাহলে হয়তো বিজেপির ক্যান্ডিডেট জিতত। সংখ্যাতত্ত্বের দিক থেকে আপনি বলতে পারেন, সুজন চক্রবর্তী যা ভোট পেয়েছিল তার থেকে 50,000 ভোট কম পেলে হয়তো বিজেপির প্রার্থী জিতত। সেটা তো সংখ্যাতত্ত্বের হিসাব, কিন্তু রাজনীতি কি শুধু পাটিগণিত?
তৃণমূলকে মানে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলকে সুবিধা করে দেওয়া হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে। আরে মহা মুশকিল তো। তৃণমূলকে সুবিধা করে দেওয়াটা তো আমার কাজ না। আমার কাজ বিজেপিকেও প্রতিহত করা, তৃণমূলকেও প্রতিহত করা। ভোটটা তো শুধু পাটিগণিত না, ভোটটা একটা কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিটা না বুঝে যদি কেউ শুধু পাটিগণিতের উপর দাঁড়িয়ে কথা বলে, তাহলে এটাকে আপাত সত্য মনে হবে যে আমাদের এতটা বেশি ভোট পাওয়া তৃণমূল এবং বিজেপির যে ব্যবধান, সেই ব্যবধানকে কমিয়ে এনেছে। যদি তারা মানুষের বিচারে 1 এবং 2 নম্বর পার্টি হয়ে থাকে, যেটা বাস্তব শেষ লোকসভা নির্বাচনে তাই ছিল। এটার সঙ্গে তো তর্ক করে লাভ নেই, সত্যের সঙ্গে তর্ক করা যায় না। কিন্তু ভোট তো একটা কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিটায় বাংলার মানুষ বিজেপিকে স্পেস দেবে কি দেবে না, তৃণমূলকে আর সহ্য করবে কি করবে না, কোশ্চেনটা তো এই জায়গায় আসবে। সেই জায়গায় বাংলার মানুষ বিজেপিকে আর স্পেস দিতে রাজি না, তৃণমূলকে আর সহ্য করতে রাজি না। এবারের ভোটেই তার প্রতিফলন দেখা যাবে। 26-এ কি বড়নগরে বিজেপি স্পেস পাবে? এরকম ভাবে নির্দিষ্ট করে তো বলা যায় না বরানগরে কি হবে, কামারহাটিতে কি হবে, পানিহাটিতে কি হবে। ইন জেনারেল এটা নিশ্চিতভাবে আপনি লিখে নিতে পারেন, বামপন্থীদের ভোট অনেক বাড়বে এবং অনেক নির্বাচন বিশেষজ্ঞ সেই নির্বাচন বিশেষজ্ঞরা চমকে যাবেন বামপন্থীদের ফল দেখে। মানে যে বামপন্থীদের শূন্য বলা হয়, মহাশূন্য চলে গেছে, তারা বাংলার মাটিতে ফিরবে। দেখুন, শূন্য মানে তো আসনের হিসেবে শূন্য, ভোটের হিসেবে তো শূন্য না, জনসমর্থনের হিসেবে শূন্য না। আর বিধানসভায় আসনে শূন্য, লোকসভায় আসনে শূন্য, তিহার জেলেও তো শূন্য, সারদার থেকে টাকা নেওয়ার লিস্টেও তো শূন্য, নারদায় হাত পেতে ঘুষ নেওয়াতেও তো শূন্য। এই যত ধর্ষণের অভিযোগ উঠেছে গত 15 বছরে, তাতেও তো শূন্য। যত মস্তানি, ছিনতাই, তোলাবাজির অভিযোগ উঠেছে, তাতেও তো শূন্য। যত দাঙ্গার অভিযোগ উঠেছে, দাঙ্গা সংগঠিত করার অভিযোগ উঠেছে, তাতেও তো শূন্য। তো আপনি একটা শূন্য ধরবেন, বাকি শূন্যগুলো ধরবেন না। এটা আপনার কাজ হতে পারে, জনগণের কাজ এটা না। জনগণ এটা বলছে যে হ্যাঁ ঠিক, ওরা বিধানসভায় শূন্য, এটাও ঠিক ওরা তিহার জেলে শূন্য, এটাও ঠিক ওরা দুর্নীতিতে শূন্য। আমরা যে 34 বছর দায়িত্ব পালন করেছিলাম, সেই 34 বছরে কম হলেও 200 জন সিপিআইএম এর নেতা মন্ত্রী হয়েছিলেন। আমি বামফ্রন্টের বাকি শরিকগুলো বাদ রাখলাম। 200 জন সিপিআইএম এর নেতা মন্ত্রী হয়েছিলেন 34 বছরে ঘুরে ফিরে। মমতা ব্যানার্জি তাদের দুর্নীতির তদন্ত করবার জন্য 17টা কমিশন আর একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। আচ্ছা, একটা কমিশনও কেন রিপোর্ট দিল না? সেই তদন্ত কমিটিটা কোন হিমঘরে চলে গেল? এটার দায় তো বামপন্থীদের না। তাহলে এই যে একটা কমিশনও রিপোর্ট দিল না, তদন্ত কমিটিটা হিমঘরে চলে গেল, যার অর্থ হচ্ছে এই কমিশন, এই তদন্ত কমিটি কোনো দুর্নীতিদের সঙ্গে বামপন্থী সিপিআইএম নেতা মন্ত্রীদের যোগসাজশ খুঁজে বের করতে পারেনি। তাহলে ওটাতেও তো শূন্য। তাহলে মানুষ খালি বিধানসভার শূন্যটা দেখবে, মানুষ এই শূন্যটা দেখবে না। মানুষ তিহার জেলের শূন্যটা দেখবে না, মানুষ নারদার টাকা নেওয়ার শূন্যটা দেখবে না, মানুষ ইলেকটোরাল বন্ড থেকে টাকা না নেওয়ার শূন্যটা দেখবে না, খালি একটা শূন্য দেখবে। আমি বিশ্বাস করি না। আমার নেতা জ্যোতি বোস বলতেন, মানুষের উপর ভরসা রাখো, মানুষই ইতিহাস রচনা করেন। আর রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আর চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্যার, একটু আগে কথা বলার প্রসঙ্গে একটি জায়গার নাম উঠে এলো, পানিহাটি। পানিহাটি বিধানসভায় বিজেপি প্রার্থী হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। তিনি প্রার্থী হওয়ার পর একের পর এক অভিযোগ তার বামের বিরুদ্ধে আমরা শুনেছি। তিনি বলেছেন বামেরা অভয় আন্দোলন ব্যবহার করছেন, বামেদের যে আন্দোলন ছিল অভয়া নিয়ে, সেটা নাকি দিন শেষে চায়ের আড্ডায় পরিণত হতো। তাহলে কি মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তর এই যে গাড়ি আটকানো থেকে শুরু করে অভয় আন্দোলন পুরোটাই মিথ্যে ছিল? আমাকে প্রথমে একটু মার্জনা করবেন,
আমি এটা বিশ্বাসও করি না, মনেও করি না যে অভয়ার মা প্রার্থী হয়েছেন। উনি কিংবা উনার হাজবেন্ড তাদের মেয়ের নাম অভয়া রাখেননি, তাদের মেয়ের একটা অন্য নাম আছে, আইনগত কারণে সে নামটা বলা বারণ, তাই বলছি না। তারা যে নাম রেখেছিলেন সেই মেয়েটির উনি মা। যখন মীনাক্ষী, কলতান, ধ্রুবরা গাড়ি আটকে ছিল, তখন তোরা এটাও জানতো না যে মেয়েটা পানিহাটির, মেয়েটা তৃণমূল, মেয়েটা বিজেপি, মেয়েটা কংগ্রেস, মেয়েটা সিপিএম, কোন পরিবারের জানতো না তো। ওরা গাড়ি আটকে ছিল আমার বাংলার একটা মেয়ে, তার প্রতি এই নৃশংসতা হয়েছে, এর সত্য উদ্ঘাটন করতে হবে, আবার পোস্টমর্টেম করতে হবে। অন্যায়ভাবে পোস্টমর্টেম হয়েছে বিকেল 4টের পরে সন্ধেবেলায়, যা আইন বিরুদ্ধ। দেহ রেখে দিতে হবে, আবার পোস্টমর্টেম করতে হবে। এই তো ছিল গাড়ি আটকানোর কাহিনী। ওটা কি এটা জানতো নাকি যে মেয়েটা পানিহাটির? জানতো না তো। তারপরে সেই যে প্রতিরোধের আন্দোলনটা শুরু হলো, যেটা পরবর্তীকালে প্রথমে 14ই আগস্ট, তারপরে আরো বহুদিন ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমাদের এখানে কলকাতা শহরে, ভারতবর্ষের সব কটা বড় শহরে, অনেক গ্রামে, বিদেশের অনেক বড় শহরে মানুষকে রাস্তায় নিয়ে আনলো। এই যে মানুষরা, এই মানুষটা সম্মিলিতভাবে নাম দিলেন অভয়া। অভয়া রত্না দেবনাথের মেয়ে না, অভয়া আমার মেয়ে, অভয়া আপনার মেয়ে। অভয়া এই যে লাখো মানুষ রাস্তায় নেমেছিলেন, আমার বিশ্বাস আপনিও একদিনের জন্য হলেও রাস্তায় নেমেছিলেন। এই যে লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন, অভয়া তাদের মেয়ে। উনি অভয়ার মা করে হিসেবে প্রচার করে, যে মেয়েটা একটা নির্মম পাশবিক অত্যাচারের শিকার হয়ে জীবন দিল আরজিকর হাসপাতালের দুর্নীতির কথা জেনে যাওয়ার অপরাধে, সে প্রকাশ করে দিতে পারে এই ভয়ে যারা পরিকল্পিতভাবে তাকে খুন করলো। আরজিকরের তৎকালীন সুপার, টালা থানার তৎকালীন প্রধান, এদের সকলের সংগঠিত পরিকল্পিত উদ্যোগে যে উদ্যোগ সাহায্য পেল বিনীত গোয়েলের, যে বিনীত গোয়েলের সঙ্গে রাত্রির 2:30টা পর্যন্ত টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, সেই নামটাকে, মানুষের দেওয়া নামটাকে উনি নিজস্ব ক্ষমতা অর্জনের স্বার্থে রাজনীতির পণ্য করে ঠিক করলেন কি না। আমি উনার প্রতি সমস্ত সমবেদনা দেখিয়ে, উনি সন্তানহারা মা, আমি সন্তানহারা না, উনার যন্ত্রণাকে আমি ছুতে হয়তো সত্যিই পারবো না, কিন্তু সেই যন্ত্রণায় সামান্য প্রলেপ লাগাতে দেশ দেশের বাইরের যে অসংখ্য মানুষ সচেষ্ট ছিলেন, উনি কি তাদের আবেগের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন না? উনি কি তাদের আবেগকে মর্যাদা দিলেন? সম্ভবত না। সুতরাং অভয়ার মা এই শব্দবন্ধটায় আমার আপত্তি আছে। 2, উনি প্রার্থী হয়েছেন, বেশ করেছেন, 100% অধিকার আছে ওনার প্রার্থী হওয়ার। বেছে নিলেন বিজেপি দলকে, বিজেপি বিচার দেবে। কাঠুয়ার আসিফা, প্রধান বিরোধী বিজেপি মনে হয়েছে, তাই বিজেপিতে প্রার্থী হয়েছে। তার মানে উনি চাইছেন যারা হেভিওয়েট হবে তাদের ঘরের মেয়েরা ধর্ষিতা হলে, খুন হলে বিচার পাবে, যারা নন হেভিওয়েট, উনি যা ছিলেন, তাদের ঘরের মেয়েদের যা খুশি তাই হয়ে যাক, কোনো দরকার নেই। এই জন্য উনি হেভিওয়েট হতে চাইছেন। একটি মেয়ে ধর্ষিতা হলে, খুন হলে তার বিচারটা তো সামাজিক ন্যায়। উনি তো সামাজিক ন্যায়ের কথা বলছেন না, উনি বলছেন ক্ষমতাসীন হলে পরে উনি বিচার আনতে পারবেন। ক্ষমতা না থাকলে যে বিচার পাওয়া যায় না এই রাজ্যে, এটা তো বিভিন্ন মামলাতেই আমরা দেখতে পেয়েছি স্যার। সেটাই তো অপরাধ। তাহলে এই যে সিস্টেমে ক্ষমতা না থাকলে বিচার পাওয়া যায় না, সেই সিস্টেমটাকে বদলাতে হবে। সেই সিস্টেমটার কারিগরকে বিজেপি, সেই সিস্টেমটার কারিগরকে তৃণমূল।
বিজেপি দিয়েছে নাকি হাথরসের মনীষা বাল্মীকির বিচার? 8 জন মিলে গণধর্ষণ করেছিল, 19 দিন কোমায় ছিল মেয়েটি, তারপর মারা যায়। কোমায় চলে যাওয়ার আগে প্রত্যেক অপরাধীর নাম বলে গেছিল পুলিশকে, প্রত্যেককে সে চিনত, একজনও গ্রেপ্তার হয়েছে। মনীষা বাল্মীকি তো হিন্দু। আসিফা কাঠুয়ার 8 বছরের একটা বাচ্চা মেয়ে, 8 বছরের একটি বাচ্চা মেয়েকে 5 জন মিলে ধর্ষণ করেছে। আপনি ভাবতে পারেন? আবার আমাদের রাজ্যের হাঁসখালি, তৃণমূল নেতার ছেলের জন্মদিন, মদ আছে, মাংস আছে, কিন্তু দুটো ময়ে তো হবে না, 3 নম্বর ম চাই। মেয়ে মানুষ, তার বন্ধু বান্ধবরা রাস্তায় বেরিয়ে টিউশন সেরে ফিরছিল, একটি কিশোরী, তাকে ধরে নিয়ে গেল। তারপর যা হয় তাই। অনেক রাতে গণধর্ষণের পরে তাকে তার বাড়ির সামনে এসে শুইয়ে দেওয়া হলো। সে গোঙাতে লাগলো। তার গোঙানির আওয়াজ শুনে তার মা দরজা খুলে বেরিয়ে এসে দেখলো তার মেয়ে পড়ে আছে। হাসপাতালে নিয়ে যেতে চাইলো, তৃণমূলের দুষ্কৃতীরা হাসপাতালে যেতে দিল না, বললো যা চিকিৎসা করার বাড়িতে করতে হবে। ঘরের ভিতর এক মা তার কিশোরী কন্যা ধর্ষিতা, গণধর্ষিতা, তার সেবা করে যাচ্ছে, চিকিৎসার চেষ্টা করছে, আর বাইরে তৃণমূলের দুষ্কৃতীরা অপেক্ষা করছে কখন ঘর থেকে ডুকরে কেঁদে ওঠার আওয়াজ আসবে। ওরা বুঝবে মেয়েটা মরে গেছে, মেয়েটার লাশ গিয়ে জ্বালিয়ে দেবে। ঘটলেও তাই। ভোর রাতের দিকে যখন বাড়ি থেকে ভেতর থেকে ডুকরে কান্না আওয়াজ উঠলো, তা যখন হাহাকারে পরিণত হলো, তখন 3 জন দুষ্কৃতী একটি বাঁশ হাতে নিয়ে ঘরে ঢুকলো। একটি বাঁশ, অনেকটা দড়ি, একটি বাঁশের ভিতর মেয়েটির শরীরকে দড়ি দিয়ে বাঁধা হলো, একটি মাত্র বাঁশের ভেতর। সেই বাঁশটা নিয়ে স্থানীয় শ্মশান, নিজেরাই চিতা সাজালো, কোনো ডেথ সার্টিফিকেটের গল্প নেই, শ্মশানের রেজিস্টারে রেকর্ড করার দরকার নেই, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মমতা ব্যানার্জি বললেন মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটি প্রেগন্যান্ট ছিল। 2025-এর ডিসেম্বর মাসে সেই মামলার ফয়সালা হলো, কোর্ট রায় দিল। তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য যার ছেলের জন্মদিন, সেই পঞ্চায়েত সদস্যের 7 বছর সশ্রম কারাদণ্ড হলো। তার ছেলে সহ বাকি আরো 2 তৃণমূল দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড হলো। মমতা ব্যানার্জি তো আর কিছু বললেন না, লাভ অ্যাফেয়ার উইথড্র করলেন না, প্রেগন্যান্সি উইথড্র করলেন না। ওরা অপরাধ করেছে, ওদের সাজা হয়েছে, বেশ হয়েছে, এটুকু তো বলতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বললেন না তো। তাহলে এদের প্রত্যেককে ক্ষমতাশালী হতে হবে। উড়িষ্যায় 8 বছর হয়েছে বিজেপির সরকার এসেছে, 64,000 মেয়ে নিখোঁজ হয়ে গেছে 8 মাসে। 8 বছর না, 8 মাস। 8 মাসে 64,000 মেয়ে নিখোঁজ হয়ে গেছে। ভারতবর্ষে সবচাইতে বেশি মেয়ে নির্যাতিতা হয় রাজস্থানে, তারপর মধ্যপ্রদেশে, তারপর উত্তরপ্রদেশে, তারপর পশ্চিমবঙ্গে। ওই 3টেই ডাবল ইঞ্জিন, আর পশ্চিমবাংলা 1.5খানা ইঞ্জিন। 1.5খানা কেন? আরএসএসের মানস পুত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএসের দুর্গা। আরজি করের কেসে কি বলেছিল মোহন ভাগবত? আরজি কর ইস্যুতে মমতা ব্যানার্জির সরকার যে স্ট্যান্ড নেবে আমরা তার পক্ষে বলেনি। অভয়ার মা বলে যিনি নিজেকে দাবি করছেন, তিনি জিজ্ঞেস করছেন বিজেপি নেতাদের কেন মোহন ভাগবত এই কথা বলেছিল? করছেন না। ক্ষমতা পেলে মোহন ভাগবতের থেকে বেশি ক্ষমতা পাবেন। যদি ধরুন ভোটে জিতে এমএলএটা হয়েও গেলেন তর্কের খাতিরে, মোহন ভাগবতের থেকে বেশি ক্ষমতাসীন হবেন। মোহন ভাগবত তো বলে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার যা স্ট্যান্ড করবে তার পক্ষে।
আচ্ছা, ধরেই নিলাম উনি ক্ষমতা পেলেন, ধরেই নিলাম বিজেপি সরকার গড়ল, স্ট্যান্ড বদলাবে মোহন ভাগবতের? নিশ্চয়তা দিয়েছেন মোহন ভাগবত যে হ্যাঁ স্ট্যান্ড বদলে যাবে, আপনি এমএলএ হয়ে আসুন, বিজেপির সরকার হোক। দেননি, দিতে পারবেন না কোনোদিন। তাহলে রাম রহিম বাবা, আশারাম বাপু, কুলদীপ সেঙ্গার, ব্রিজভূষণ শরণ সিং, এরকম অজস্র নবরত্ন সভাকে ছাড়িয়ে গিয়ে ৯০০টি নবরত্ন সভা হয়ে যাবে বিজেপিতে। কে দেখবে, কেই বা দেখাবে?